জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটু শান্তি চাই। আজ মহারাজকে বিদ্রোহেন্দ্রবাবু বললেন, সংসারে আগে কখনো ভয়ে ভয়ে এমন দিন কাটাতে হয়নি। এখন সর্বক্ষণ এধার ওধার করে সরে সরে আড়ালে আড়ালে থাকি, পাছে অশান্তি হয়। ঘরের মধ্যেই শুয়ে বসে সময় কাটিয়ে দিই। আগে পুরো সংসারটাই আমার শাসনে ছিল, এখন আর নেই। ছেলেপুলেদের মা থাকতে একটা মান্যতাও ছিল, এখন ও খই উড়ে গেছে। খেতে দিলে খাই, প্রয়োজনে দোকানে বেরিয়ে 4 পয়সার মুড়ি খেয়ে আসি। ভাগ্যিস সরকারি কাজ করেছিলাম, নয়তো পেট ভরার স্বাধীনতাটাও থাকতো না। 2 মেয়ের বিয়ে দিয়েছি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব উজাড় করেছি। ছেলেপুলেদের ভরসাও করিনি, চাইও নি। মহারাজ বললেন, শুনুন মাস্টার মশাই, আপনার নখ দাঁত যতক্ষণ ছিল ততক্ষণ ওই ভরসায় যুদ্ধ চালিয়েছেন। সংসার এক মায়াবী বন, দেখতে সুন্দর, পরিবেশও কখনো সুন্দর, কখনো দপ করে অন্ধকার নেমে আসে। ওই সময় বাঘ, সিংহ, শৃগাল, সাপ, ভাল্লুক সব বেরিয়ে পড়ে। মায়াবনে ফুলও ফুল নয়, কখনো ওই ফুলের রেণু থেকেও রোগ হয়। গাছে স্পর্শ করলে গা কুটকুট করে। প্রথমই এই মায়াবন সংসার চিনে নিতে হয়। কোন গাছ কেমন, কোন পশু কেমন, এসব সময় থাকতে খেয়াল করতে হবে, নইলে পরে আঘাতে আঘাতে জর্জরিত হতে হবে। এই অবধি শুনেই বৃদ্ধ মাস্টারমশাই বললেন, মহারাজ, এ তো আমাদের সৃষ্ট নয়, ভগবানের দেওয়া বন। তাঁরই বাঘ, ভাল্লুক, আমাদের তো ওরই মধ্যে বাস, কিছু তো করার নেই। মহারাজ হাসলেন, বললেন, তা বললে হবে কেন? এখানেও রাত দিন আছে, পোকা মাকড়, হিংস্র জানোয়ার, কত কি তো আছে। তুমি তাদের হাতে নিজেকে সমর্পণ করেছ নাকি? ঘর বানিয়েছ, পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করছ, ধুনো দিচ্ছ, হাত পা ঢাকার ব্যবস্থা নিচ্ছ, এক্ষেত্রে নয় কেন? এবার বৃদ্ধ মাস্টারমশাই একটু চুপ করে থেকে মহারাজকে বললেন, তাহলে বোধহয় আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথার অর্থ। মহারাজ, আপনি একটু বুঝিয়ে বলে দিন না। মহারাজ বললেন, দেখো বাবা, নখ, দাঁত, বুদ্ধি এসব আহার, নিজের সুরক্ষা, সুষ্ঠু জীবন পরিচালনা, এসব কাজের জন্য। আমরা ওইগুলোকে নিজের চালাকি, অলসতা, অহংকার রক্ষার ক্ষেত্রে লাগালেই সর্বনাশ। পশু হয়ে যাব না? বিদ্যা, বুদ্ধি, হাত পা, শক্তি, মায়া এসব আমাদের নখ দাঁত। এগুলো নিচু কাজে, স্বার্থকর্মে লাগালেই গেল। অল্প বয়সে গায়ে পায়ে বল থাকে, মনের নানান অপরিণত জ্ঞান থাকে, বাসনা থাকে। ব্যাস, আমরা বন্য পশুর মতো কখন যেন নানান রকম হিংস্র, স্বার্থপর, বিপজ্জনক কাজে জড়াতে শুরু করি। আসলে কি, স্ববশে আনার আর নিজেকে কায়েম করার বিষয়টা যৌবন আর প্রৌঢ়ত্বে খুব তীক্ষ্ণ থাকে। বয়স বাড়লে বোঝা যায় মিছিমিছি জড়ানো হয়ে গেছে। যে যার আপন স্বভাবেই থাকে, থাকবেও। শক্তির অপচয় করে কি হবে?
যে শাসন তর্জন সাময়িক, তাতে মন না দেওয়াই ভালো। ভয়ের মান্যতা যেন দয়া দাক্ষিণ্য। ফল পক্ক হয় না, অকালে ঝরে। না গাছ না মালিক কারোর কাজেই আসে না। প্রথম থেকেই স্বাবলম্বন দরকার, নিজের কাজটি নিজে করা। যৌবনে আয় আর ব্যয়ের সীমানা গাঁথা উচিত। ওরই মধ্যে সন্তুষ্ট হয়ে থাকতে শিখলে বিপদ নেই। ব্যয় যদি না বাড়াও, লোভকে যদি উপরের দিকে দৌড়তে না দাও, তাহলে ভয় কিসের? বাঁচার মতো বাঁচার জন্য অল্পই লাগে। রোগ ভোগ বিলাসিতা অধিক আড়ম্বরের জন্য অনেক লাগে। ওতে আবার তোমার পরিবেশটিও নষ্ট হয়। তুমি একসময় টাকায় লোভ করেছ, টাকার সুরাহা হলে লোভের গতি ভোগে গড়িয়েছে। আবার ভোগ তৃপ্ত করতে গিয়ে মানের ঢালে পড়েছ, অমনি নানান জট শুরু হলো। ঘরের মানুষদের যত অতিরিক্ত অহেতুক সুখ স্বাচ্ছন্দ্যের যোগান ঠেলেছ, ততই তারাও অসহিষ্ণু, অবুঝ, অলস, বেহিসেবি হয়ে পড়েছে। এ তো তোমারই কারণ। আয়েসের যোগান যে সংসারকে অপটু করে, এ কি আবার কারো জানার নেই নাকি? দেখো বাবা, প্রথম প্রথম আয়েস বিলাসের জিনিসগুলো সোনার হরিণের মতো হাতছানি দেয়। তারপর ওই ধরতে গিয়েই সীতা হারায়। কখন কোন অলক্ষ্য দুর্ভাগ্যটি রাবণের মতো তোমার সুখের কুটিরে ধৈর্যরূপ সীতাটি চুরির জন্য দাঁড়িয়ে যায়, তা তুমি বুঝতেও পারো না। মানুষ নিজের কাজ দেখলে ভয় পায় কখন? যখন সে অবশ হয়ে যায়। রোগে অবশ হলে তবু রক্ষে। স্বভাবেই যদি অলসতা অকর্মণ্যতা আসে, আর তাতেই যদি অবশ হয়ে যায় সংসারের মানুষগুলো, তখন তুমিও কষ্টে পড়ো, আর তারাও কষ্টে পড়েন বাবা। দেখবে সংসারগুলোতে যত অর্থ আর ভোগ ঢুকেছে, সংসারগুলো ততই সব থেকেও নেই নেই বোধে তলিয়েছে। সব আছে, তবু কি যেন নেই। বোঝাবুঝির অভাব বেড়েছে। আয়েস বাড়লে মনুষ্য স্বভাব লুকোয়, পশু স্বভাব উঁকি ঝুঁকি করতে থাকে। জানো মাস্টার, তোমার সেই প্রাইভেট টিউশনের যুগ থেকে তো তোমায় দেখছি। তুলসীও বড় লক্ষ্মী মেয়ে, ওকেও নববধূ থেকে চিনি। তুমি একলা ছিলে, সুখী ছিলে। তুমি বিয়ে করলে আরও সুখী হলে, কারণ তোমার অভাবটা তখনও সংসারের গায়ে গায়ে চলছিল। শোনো বাবা, অর্থের অভাব কখনো স্বভাব নষ্ট করে না, বরং স্বভাবের অভাব অর্থকে অনর্থে বদলিয়ে দেয়। জানো তো, আমি এক বৃদ্ধাকে জানতাম। উনি বেশ কথায় কথায় ছড়া কাটতেন। বলতেন, কাজ করতে গেলে হাত থেকে কাজ কেড়ে নেয়, বোঝে না কাজ কমে তো বাজ নামে, ওই বাজেই রাজ রাজত্ব সব যায়। ওই বুড়ি আরেকদিন বলেছিল, মাছ ছুঁই না, মাছ খাই না, মাছ বাজারে তাই যাই না। কি সত্য কথাখানা ভাবো। মাছ বাজারে গেলে মাছের গন্ধটাও মানিয়ে নিতে হবে, নইলে বাপু মাছ বাজারেই যেও না। সুখ আর দুঃখ অমনি। মাছ ভালোবাসি, আষ্টে গন্ধ ভালোবাসি না, ও কথা মানায় না। সুখ এনেছ মানেই ভয়, দুঃখ, রোগ, দুশ্চিন্তা সব এনেছ। ধরে নাও তুমি রূপোর টাকা জমাতে ভালোবাসো, কিন্তু রাজা রানীকে তুমি একদম পছন্দ করো না।
এবার যদি টাকার রানী বা রাজার ছাপটি নষ্ট করে দাও, তবে কি ওই টাকা টাকা থাকলো আর? বৃদ্ধার নাম ছিল পুষ্পমণি। আমার সাথে খুব মজা করত, বলতো, বাবা গো, নাম বড় মিথ্যে, তা তোমরা আমায় দিয়েই বুঝে নিও। পুষ্পে হয় না মণি, টাকায় হয় না ধনী, মিথ্যে বোঝা বয়ে বেড়ায়, নামটি পুষ্পমণি। ওর কথাটি কত অক্ষরে অক্ষরে ঠিক, একবার চিন্তা করে দেখো। নাম মোটেও কারো সম্পদ বা পরিচয় হতে পারে না, মিথ্যে সম্পর্ক পাতানোর কৌশল। এই দিয়েই যত বন্ধন, যত অহংকার। একবার পুষ্পমণিকে ডেকে বললাম, পদবিটা কি? তা বুড়ির সে কি হাসি! সাদা ধান কাপড় খানিক মুখে গুঁজে ফোকলা মুখে হাসতে হাসতে বলল, ও বাবা, বেশ কথা বললে গো। ছিলাম কুমারী, হলাম শ্রীমতী, তারপর শ্রীমত্তা, আরো কত বাকি কে জানে। আবার বাপের বাড়িতে এক পদবী তো স্বামীর ঘরে আর এক। কোনো মানে নেই বাবা, কোনো মানে নেই। সরকার বাহাদুর খুশি হয়েও আবার পদবী পাল্টে দেয়, জানো তো। আমার স্বামীরও বাপেরও সরকার পদবী পাল্টে দিয়েছিল। শুনেছি নবাব আমলে দেওয়ান ছিল শ্বশুরমশাই ঠাকুরদাদার বাপ। তিনি চোর ধরে নিয়ে নবাবের বাহবা কুড়িয়ে শাহ উপাধি পান। পরে সবাই নিন্দা করায় ওটাই ভয়ে ভয়ে তালবস্যয় আকার হয়ে আকার সাহা লেখা শুরু হয়। তারপর বানান বদল করে আলিম্বান সাহা, দন্তেশয় আকার। বলি কি, ভেজালটা একবার ভাবুন বাবা। আমায় আর পদবী শুধিয়ে লজ্জা দেবেন না মহারাজ। আমরাও মহারাজের নানান কথা শুনতে শুনতে জগতের অনাবশ্যকতাটা বুঝতে চেষ্টা করছিলাম। মহারাজ এবার বিদ্রোহেন্দ্রবাবুকে বললেন, ও মাস্টার, নাম, পদবী, যোগ্যতা, শিক্ষা এসবের কোনোটাই কি তেমন স্থির? তবু ওই জড়ো করতেই সময় গেল। লাগবে খুবই সামান্য। বেশি জড়ো করো না, তবে তাতে কোনো উপকার হবে না। বরং গোছাতে, ডাকতে, পাহারা করতে অনেক খেসারত দিতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, খেলা শেষ করো, অন্যকে খেলতে দাও। আমরণ খেলতে থাকলে ক্লান্ত হয়েই মরতে যেতে হবে যে। ওসব দায় দায়িত্ব, পছন্দ অপছন্দ ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। তুমি যখন থাকবে না, তখন তোমার সংসারটা কেমন করে চলবে তাও একটু দেখে যাও না। বিদ্রোহেন্দ্র মাস্টারের মুখটা বেশ উজ্জ্বল হয়ে গেছে, যেন কোনো ক্লান্তি, গ্লানি, অবসাদ কোনোটাই আর নেই তার। ঘন ঘন চোখ মুছছেন, চশমাটাও এবার খুলে নিলেন। ধুতির খুঁট দিয়ে চশমা মুছতে মুছতে বললেন, ঠিকই বলেছেন মহারাজ, মিথ্যে বোঝাটা নামাতে পারছি না। জন্ম, জীবন, মৃত্যু সবই একটা স্বপ্ন। এই সত্য ভেবে মরণপণ খেটে যাচ্ছি। জানি এ খাটনির কোনো দামই নেই। যা রাখছি, যা করছি, যা ভাবছি সবই ক্ষণস্থায়ী। কেন যে আগে জ্ঞান হলো না তাই ভাবি। লোকে মাস্টার বলে, কিন্তু শেখাতে হবে বলে শিখিয়েছি, পড়িয়েছি, জানিয়েছি, নিজে কিছু শিখতে পারিনি। মহারাজ, আপনি আশীর্বাদ করুন, যেন দুষ্টু ছাত্রের মতো আর টোকাটুকি নকল করে না মরি। খেয়াল করে দেখছি নকলের মেলা বসিয়ে দিয়েছি বিরাট করে। নকলে যেন আকণ্ঠ ডুবে আছি। আসলে এবার মন দিতে চাই। মহারাজ বললেন, দেখো বাবু,
চারিদিকে তামাশার সাথে নিজেকে মিলিয়ে দিও না। তফাতে তফাতে থাকো। প্রয়োজন মিটিয়ে আসল বিষয়ে মন দাও। শুধু মগজের পড়া নয়, হৃদয়ের পড়াও বাড়ুক। আর দেহের জানাগুলো আত্মায় নিয়ে যাও। কোষ্ঠী পাথরে ঘষে যা কাজে লাগে সেটা রাখো। যা মিথ্যে, অহেতুক, অবিষয় তা ফেলে দাও। এ কাজে এতটুকু দেরি করলে তোমারই ক্ষতি। সংসারী থাকো, কিন্তু সংসারী হয়ে আর নয়। লাভ হলো না লোকসান হলো, ওই ব্যবসায় মেতো না। যা করলে লাভ হয় তাই করো। মহারাজের কথা শেষ হয়ে রেশ বয়ে যেতে লাগলো। সত্যিই তো, একটাও কি ভোলার মতো কথা?